স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহা। দর্শক, মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে আজকে বেশ কয়েকজন মব তৈরি করে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং তারা পরিচয় দিয়েছে জুলাই যোদ্ধা। এই মব তৈরির ঘটনা ঠিক কেন, কিভাবে এবং এর আসলে কারণ কি, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। হাসনাত কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। আজকের প্রেস ক্লাবের যে ঘটনাটি ঘটেছে ডিআরইউতে, সেই বিষয়টি সম্পর্কে আমাদের পত্রিকা থেকে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। সেটি নিয়ে আপনার কাছে আমরা জানতে চাওয়া প্রশ্ন রয়েছে। চলুন আমরা রিপোর্টটি আগে দেখে নিয়ে আসি। সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে একদল ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামের একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের, কিন্তু তিনি সেখানে ছিলেন না। সকাল ১০টায় গোলটেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা ১১টায় আলোচনা সভাটি শুরু হয়। আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, লিখধর, জেলেভর, জুলাই যোদ্ধারা এক হও, লড়াই করো প্রভৃতি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করেন। দুপুর ১২:১২টার দিকে পুলিশের একটি দল আসলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত ১৫ জনকে তুলে দেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনি রিপোর্টটি দেখছিলেন। এখানে এটি সারাদিনের আজকে আলোচনার মধ্যে ছিল এই বিষয়টি, প্রসঙ্গটি। কয়েকজনের বিষয় উল্লেখ করা হয়েছে মাত্র, সেটি হচ্ছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, এরকম কয়েকজনকে। কিন্তু মোট ১৫ জনকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে, যে আপনি নিজেও একজন আইনজীবীও বটে, যে এই আটকের আসলে কারণ কি, কি যুক্তি থাকতে পারে, এবং যারা মব তৈরি করলো তাদের ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এটি স্বাভাবিক কিনা? না, এটা তো ধরেন আমাদের জন্য খুব দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি করছে আর কি বাংলাদেশে। আমরা প্রথম থেকেই মবের ব্যাপারে সরকারকে সতর্ক হওয়ার জন্য এবং রাজনৈতিক দলগুলিকে এইখানে যারা আসলে জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদেরকে আসলে নিজেদের অবস্থান থেকে এখানে যুক্ত রাখেন বলে আমরা মনে করি, তাদের সবার প্রতি আমরা বারবার আসলে এই আহ্বান রাখছি যে আসলে এই মব নামে যে জিনিসটা এখানে দাঁড়াইছে, এইটাকে যদি আসলে আরো প্রশ্রয় দেওয়া হয় তাহলে আসলে এটা বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে একটা বড় রকমের সংকট তৈরি করবে। এইটা আপনি যেটা বলছিলেন যেটা কেন হয়, আমার কাছে মনে হয় ২-৩টা জিনিস আছে আর কি। একটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে ২টা ধারণা হচ্ছে। একটা ধারণা হলো যে সরকার প্রথম থেকে যাদেরকে আসলে জুলাইয়ের হত্যাকারী কিংবা এই হত্যাকাণ্ডের সহযোগী বলে মনে করছে, তাদের প্রধান যে সমস্ত লোকজন ছিল, তাদেরকে আসলে সরকার বিচার না করে তাদেরকে আসলে পালায় যেতে দিচ্ছে। এবং এখনো পর্যন্ত বিচারের ক্ষেত্রে যাদের যেই ধরনের আসলে লায়াবিলিটিস থাকার কথা জুলাই মানে ঘটনাকে নিয়ে, সরকার এখনো পর্যন্ত সেইটা খুব যথাযথভাবে করছে না। তাতে আন্তরিকভাবেও যারা আসলে এই বিচারটা চায় কিংবা যাদের মধ্যে আসলে ক্ষোভ আছে, যারা নিজেরা ক্ষতিগ্রস্ত, তাদের একটা অংশ এই ধরনের মবে অংশ নিতে পারে। আরেকটা অংশ দাঁড়াইছে যারা আসলে এটা ঠিক মব না, এটা সংগঠিত করা হয় রাজনৈতিক লক্ষ্য থেকে এবং তাদেরকে মব নামে চালানো হয়। তাদের পেছনে কিছু না কিছু আসলে এইরকম লোকজন আছে যারা এদেরকে ব্যবহার করে। এটা মব নামে চালাইলে একটা সুবিধা হয়
যে পুলিশ যেহেতু আসলে পুলিশিংটা করছে না, এবং সাধারণভাবে সরকার যেহেতু এই সমস্ত জিনিসের ব্যাপারে সাধারণত যে ধরনের ভূমিকা নেওয়ার কথা, যে দায় দায়িত্ব পালন করার কথা, সেটা করছে না। মব বললে পুলিশ আসলে তাদের বরং মবের পক্ষে চলে যাচ্ছে, এবং রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গায় থেকে কেউ কেউ এগুলিকে মব না বলে এইরকম জিনিসগুলিকে এক ধরনের জনগণের ক্ষোভ হিসাবে আসলে বলছেন, কেউ কেউ এটাকে প্রেসার গ্রুপ বলছেন। এই যে ধরেন সরকারের সাথে থাকা কিংবা সরকারে থাকা কিছু কিছু মানুষের এরকম এই জিনিসগুলিকে পরোক্ষভাবে উস্কানি দেওয়া, এবং কেউ কেউ আসলে এই পরিস্থিতিটার মধ্যে নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শন মহড়া দেওয়ার একটা পায়তারা যাদের আছে তাদের লক্ষ্য, সরকারের কতিপয় মানুষের লক্ষ্য, এবং যারা এখানে আসলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই 24-এর যে অভ্যুত্থান সেটাকে অতি অল্প সময়ের মধ্যে মানুষের কাছে একটা নেতিবাচক ঘটনা হিসেবে যারা আসলে প্রমাণ করতে চায়, তাদের এক ধরনের চক্রান্ত। এই সব মিলে আসলে মবের জিনিসটা তারা আমার ধারণা। আপনি কয়েকটি বিষয় এখানে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে মব বলে চালানো হচ্ছে আপনি বলছেন, তাহলে কে চালাচ্ছে এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আজকের এই ঘটনায় ঠিক আটকের জায়গায় যারা প্রথমে এসেছিলেন তারা নিজেদেরকে যে পরিচয়ে পরিচিত করেছেন সেটি জুলাই যোদ্ধা, তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে পরিচিত করেছেন। আরেকটি বিষয় হচ্ছে এইখানে ঘটনার সময় আমাদের প্রথম আলোর সঙ্গে আজকে কথা বলেছেন আমাদের রিপোর্টার, জিজ্ঞেস করা হয়েছে জুলাই যোদ্ধাদের একজনের সঙ্গে, তিনি জামাতের পল্টন থানার জামাত ইসলামের নেতা শামীম হোসেন, তিনি বলেছেন যে একটি গোষ্ঠী ৭১ ও ২৪-কে মুখোমুখি করছে, সেইটা দেখার দায়িত্ব কি আপনি এই মব গোষ্ঠী বলেন বা জুলাই যোদ্ধা পরিচয় যারা এসেছেন অথবা জামাতের নেতার? না, এটা তো ধরেন আমি প্রথম থেকে বললাম যে এইটা তো হচ্ছে একটা জুলাই যোদ্ধা। ধরেন আজকে যদি বলা হয় তাইলে হাসিনা বিরোধী কিংবা ওই সময়ের সরকার বিরোধী লড়াই যারা ছিলেন তারা সবাই তো জুলাই যোদ্ধা। কারা বাংলাদেশে আসলে জুলাইয়ের বিপক্ষে ছিল? যারা জুলাইয়ের এই আন্দোলনের বিপক্ষে ছিল তারা তো দেশ ছেড়ে পালা গেছে। তাইলে তাদের মধ্যে থেকে যে কেউ যে কোনো একটা ধরেন জামাত ইসলামের লোক কিংবা আরেকজন অন্য একটা জায়গার লোক একটা ঘটনা ঘটানোর সময় এসে বলবে যে আমি জুলাই যোদ্ধা, এবং বলেছে মানে জুলাইয়ের 1 বছর পার হয়ে যাওয়ার পরে তাদের আসলে যাকে ইচ্ছা তাকে আটক করবে, তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ আসবে এবং পুলিশের কাছে তারা তুলে দেবে। তো এই সরকার যে আছে এখানে এটার তো আসলে কোনো ধরনের বাস্তবতা তো এটা দেখা যাচ্ছে না। এই যে তো তারাই তো আসলে সরকারের দায়িত্ব সরকারি বাহিনী, তারা যদি সরকারের দায়িত্ব নিয়ে নেয় তাহলে তো আসলে সরকার এখানে থাকার আর কোনো ন্যায্যতা থাকে না। এবং সরকার যদি না থাকে তাইলে এগুলিকে আসলে যারা এক ধরনের জঙ্গি গোষ্ঠী, এক ধরনের ফার রাইট কিংবা আসলে মানে এখানকার মৌলবাদী শক্তি তাদের উত্থান বলে যারা বলতে চাইছে, তাদের এই জিনিসগুলিকে তো এখানে এস্টাবলিশ করা হচ্ছে। আজকের বিষয়টা নিশ্চয়ই আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। আমি একটু অন্য দিক থেকে প্রশ্ন করতে চাই। আজকের যে গোলটেবিল আলোচনাটা ছিল সেটির নাম ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান, এবং এই আয়োজক সংগঠনের নাম হচ্ছে মঞ্চ ৭১। এবং এখানে আপনি জানেন যে প্রধান অতিথি হিসেবে আরো একজন আসার কথা ছিল, সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন আসার কথা ছিল। আপনার কি মনে হয় কি কিনা যে এই যে গোলটেবিলের সাবজেক্ট, যে বিষয়ে আলোচনা হচ্ছে, সংগঠিত করেছেন যারা, আয়োজন করেছেন যারা, এবং প্রধান অতিথি, তারা সবাই টার্গেট ছিল? আমার নিজের ধরেন দুইটা জিনিস আমি বলি, আমরা তো রাজনীতি করি, রাজনৈতিক সংগঠন করি, আমরা জানি। ধরেন এইখানে একটা ধরেন জুলাই মঞ্চ এবং যে আলোচ্য সূচি এবং যারা আলোচক তাদের সবার সম্পর্কে তো পুলিশের কাছে এবং এখানকার মানে প্রতিষ্ঠানগুলির কাছে যারা আসলে তথ্য সংগ্রহ করে তাদের কাছে এই তথ্যগুলি আছে। তারা যদি মনে করেন যে এদেরকে এইখানে এই অনুষ্ঠানটা করতে দেওয়া যাবে না, নিরাপত্তা জনিত সংকট হইতে পারে, তাইলে তো তাদের এই আয়োজকদের সাথে কথা বলার কথা যে আপনারা এই প্রোগ্রামটা এখন করেন না। অথবা মানে রাষ্ট্র যদি এটার দায়িত্ব নেয় তাইলে আসলে তাদের এদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। হয় সরকারকে এই দায়িত্ব নিতে হবে যে এটা করতে পারবেন না, এরকম পরিস্থিতি নেই, আমরা এটা করতে দিতে পারবো না, করতে দিলে এখানে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইতে পারে, সেটা আমরা আসলে ম্যানেজ করতে পারবো। এইটা হইতে পারে একটা। যদি মনে করেন যে না, তাদের এটা গণতান্ত্রিক অধিকার, তাদের এই ধরনের আয়োজন করার অধিকার আছে এবং সেটা আপনি রাষ্ট্রীয়ভাবে সরকারের জায়গা থেকে এটা বাধা দেওয়ার কোনো আইনগত কিংবা নৈতিক কিংবা আসলে রাজনৈতিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার নাই, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে
এই কাজ যারা করতেছেন তাদের ব্যাপারে যদি আপনি মনে করেন, আপনি প্রতিষ্ঠানগুলি পালেন কেন? পালেন তো এইসব এদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য যে পরিস্থিতি কি হতে পারে। তো এই গোয়েন্দা সংস্থা এত তারা যদি মনে করতেন যে এইখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে তাদের আসলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং এই ধরনের ঘটনা ঘটতে দেওয়ার ঘন্টার পর ঘন্টা পরে যে এসে এক ধরনের এই মবের পক্ষে অবস্থান নেয়, এইটা তো সরকারকে, এখন যে অভ্যুত্থানের উপরে দাঁড়ানো সরকার, যে সরকারকে আমরা আসলে সমর্থন করে গেছি কিংবা আমাদের মতো অনেকে সমর্থন করে গেছে, তাদের তো আসলে এই সরকারকে আর সমর্থন করার কোনো অবস্থান থাকবে না। আপনি একটু বলবেন আমাকে যে আপনি একটু আমাকে বলবেন, সবসময় হচ্ছে এরকম একটি বিষয় কথা আসছে যে 24-এর বিরুদ্ধে অবস্থান বা আওয়ামী লীগের দোসর, এরকম যে ব্যাপারগুলো। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী একসময় আওয়ামী লীগে ছিলেন, কিন্তু সভাপতি মণ্ডলীর সদস্য থেকে বহিষ্কৃত বছরের কয়েক বছর হয়ে গেল, প্রায় 15-16 সালের দিকে তিনি বহিষ্কৃত হয়েছেন। তারপরে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন, সাংবাদিক ছিলেন। না, আমি তো বললাম যে ধরেন দুইটা জিনিস, আমি আবারও একটু রিপিট করি। এখানে যেটা হয়েছে প্রথম থেকে সরকারে যারা আছেন কিংবা আসলে যারা এই জুলাই নিয়ে যাদের আসলে এক ধরনের মানে মহা এক ধরনের সেন্সেশন আছে, তাদের তো তাইলে সরকারের সাথে তাদের এক ধরনের যোগাযোগ আছে, তাইলে তাদেরকে 3 ধরনের অপরাধের আইন বানাইতে হবে। তো যে আওয়ামী লীগকে যেরকম তার কার্যক্রম আপনি নিষিদ্ধ করছেন, স্থগিত করছেন, তাইলে কারা কারা এইবারের অভ্যুত্থানের জন্য 1 বছর তো হয়ে গেল, কারা কারা এইখানে আসলে এই অভ্যুত্থানে গণহত্যা আর ম্যাস কিলিং এর মধ্যে কারা ভূমিকা নিচ্ছে, তাদের কি দায় দায়িত্ব? যারা আসলে এটার জন্য যদি মনে করেন যে দোষর যে শব্দ বলা হচ্ছে, যে যারা এটাকে আসলে এলিবাই বলে আমাদের ভাষায়, আইনের ভাষায় এটাকে বলা হয় যে যারা সহযোগী কিংবা যারা এগুলি ঘটনার জন্য কাজ করছে, তারা কারা? তাদের তাহলে সরকারের কাছে লিস্ট আছে কিনা? তাদেরকে তাদের বিরুদ্ধে এটা করা যদি অপরাধ হয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া তারা চালু করছে কিনা? এইটা কে নির্ধারণ করবে যে কে আসলে দোষর কে দোষর না? এটা কি জামাত ইসলামের মহানগরের একজন এসে ঠিক করবে যে কাদের যে কি লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের দোষর কি দোষর না? এটা একজন মহানগরের নেতার মনে হইলো, তারপরে 15 জন লোক নিয়ে এসে এখানে একটা সিন ক্রিয়েট করলো, তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি কেন এখন পর্যন্ত বাইরে আছেন? তার বিরুদ্ধে কেন মামলা মোকদ্দমা করা হয়নি? আর যদি মামলা মোকদ্দমা করা না হয়, তাইলে তাকে আসলে আপনি কথা বলতে দিবেন না কেন? মানে এই জায়গাগুলি তো হচ্ছে সরকারের 1 বছর 1.5 বছরের 1 বছরের বেশি পার হয়ে যাচ্ছে। এখানে একটা চূড়ান্ত ব্যর্থতা, যেটা থেকে আসলে আমি যেটা বললাম যে এক ধরনের মবের তৈরি করার এক ধরনের একটা ন্যায্যতা, একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এবং এইটাকে আবার সরকারের থেকে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ এখনো পর্যন্ত অনেক বেশি ধৈর্যশীল বলে সমস্ত এই জায়গাগুলি মহামারী আকারে ধারণ করে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনি আজকের যে ভিডিও দেখলেন আমাদের রিপোর্টের মধ্যে, সেখানে আপনি পুরোপুরি দেখেছেন কিনা? নিশ্চয়ই দেখেছেন যে সেখানে সবাই বক্তব্য দেননি, কয়েকজন বক্তব্য দিয়েছেন। অর্থাৎ মত প্রকাশের যে একটা গোল টেবিল আয়োজন বা একটা সভা বা সেমিনার এরকমের আয়োজনের ক্ষেত্রে স্বাভাবিক নাগরিকদের যে একটা অধিকার চর্চা করার জায়গা, সেইটা অবশিষ্ট আছে কিনা আপনি এটা মনে করেন কিনা, এবং এরপরে যাবেন কিনা? মবের ভয় তৈরি হবে কিনা? আপনি নিজেও রাজনীতি করেন, রাজনীতির দিক থেকে হতে পারে, সামাজিক উদ্যোগের থেকে হতে পারে, বা সংগঠন থেকে হতে পারে, সেটা এখন পরিবেশ আছে কিনা? বাংলাদেশ একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে, মানে একটা বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। এখানে অনেকগুলো জিনিস ধরেন এই আলাপের মধ্যে আমরা কতক্ষণ সময় পাবো আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি বলি আপনাকে যে বাংলাদেশ একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে আঞ্চলিকভাবে। বাংলাদেশকে এক ধরনের একটা উগ্রবাদী পরিস্থিতি তৈরি করে একটা আঞ্চলিক যে সমস্ত অস্থিরতা আছে তার ভেতরে ঠেলে দেওয়ার এক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে, এবং বাংলাদেশে এইরকম পরিস্থিতি এর আগে কখনো হয় না। এই পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে হ্যান্ডেল করার জন্য যে ধরনের দক্ষতা দরকার এবং সরকারের যে যোগ্যতা থাকা দরকার, আমরা গত 1 বছরে দেখেছি সরকার এটার ব্যাপারে কোনো ন্যূনতম কোনো যোগ্যতা রাখেন না। তাতে যেটা হচ্ছে যে ধরেন মব করে এই পরিস্থিতিটাকে আরো বেশি ধরেন অ্যাগ্রাভেটেড করা হচ্ছে। আপনার আমার কারোরই যদি নিরাপত্তা না থাকে, আমরা সরকারকে ধরেন নিরঙ্কুশ কি বলা যায় যে সমর্থন দিয়ে আসছি। তো আজকে তো সরকারের যে সমস্ত কর্মকাণ্ড, সেইটার ব্যাপারে তো আমি এই সরকারের সফলতা চাই, কিন্তু তারপরে তো তার বিরুদ্ধে আমাকে বলতে হচ্ছে। এবং সমস্ত বিবেকবান মানুষ, সমস্ত গণতান্ত্রিক মানসিকতা আছে, অন্যের অধিকারকে আসলে যারা কি বলা যায় যে আপহোল্ড করতে চায়, নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকারকেও যিনি আসলে আপহোল্ড করতে চায়, সেরকম মানুষদের জন্য এটা তো একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং এরা বাংলাদেশকে যেখানে নিতে চায়
সরকারের আমি এইটা লাইনটা বলে শেষ করি। সরকারের সচেতন নিষ্ক্রিয়তা কিংবা তাদের কোনো কোনো অংশের আসলে এক ধরনের উস্কানি এবং বাইরের কিছু মানুষের, ধরেন এই যে জামাতে ইসলামের একজনের কথা বললেন, বাকিদের আমি জানি না তাদের পরিচয় কি, এরকম জুলাই যোদ্ধা নাম দিয়ে যারা আসলে আসছেন, তো পুলিশ তো তাদেরকে কোনো ইন্টারোগেশন করেন নাই, পুলিশ তো তাদের জিজ্ঞেস করেন নাই যে আপনারা কেন এটা করছেন, আপনারা কেন এই জুলাই যোদ্ধা হইলে আপনারা তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি, অভিযোগ থাকলে আমাদের না জানে আপনারা কেন এখানে সিচুয়েশনটা এরকম ক্রিয়েট করছেন। আন্তর্জাতিক ভাবে, জাতীয় ভাবে বাংলাদেশের যে এই সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা, এইগুলিকে যে আসলে এক ধরনের প্রশ্নের মুখে ফেলা হচ্ছে এবং এগুলির ভেতর দিয়ে যে বাংলাদেশকে একটা নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটার দায় দায়িত্ব কারা বহন করবে? নিশ্চয়ই এটা একটা এই জুলাই যোদ্ধাদের পাওয়া যাবে বাংলাদেশে, এই জুলাই যোদ্ধাদের পাওয়া যাবে বাংলাদেশ যদি বিপর্যয়ের মুখে পড়ে? আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আমি দুটো উদাহরণ আপনার সামনে আনতে চাই। সেটির একটি হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি প্রাণনাশের শঙ্কায় কয়েকদিন আগে আপনি জানেন যে তিনি প্রেস কনফারেন্স করে, তিনি একজন আইনজীবীও, বলেছেন যে কার মদদে হচ্ছে, কিভাবে হচ্ছে আমি জানি না, কিন্তু নিরাপত্তা চাওয়ার অধিকার আমার আছে। তিনি নিরাপত্তা চেয়েছেনও এটি, এবং তিনি এক ধরনের আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন, সে সমস্ত তিনি উল্লেখ করেছেন। আপনারা এর আগে আমরা দেখেছি যে সিইসি নুরুল হুদাকে যখন গ্রেপ্তার করা হয়, পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু তারপরেও তিনি মবের শিকার হয়েছেন, তার গলায় জুতার মালা দিয়ে, তখনও এই বিষয়টিও অনেক বেশি আলোচনায় এসেছিল। এইরকম প্রসঙ্গগুলো ধারাবাহিকভাবে ঘটছে এবং এটা হতে পারে কিনা, বিশেষ করে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয়টা হলো এখনো তিনি আতঙ্কের মধ্যে আছেন, এটার ব্যাপারে রাষ্ট্রীয় কোনো মানে প্রকাশ্যে কোনো বক্তব্য আমরা পাইনি। না, আমি তো এগুলিকে বলতেছি যে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা বিপর্যয়ের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার একটা খুব পরিকল্পিত ভাবে এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে বলে আমার নিজের ধারণা। আমি আপনাকে যেটা বলি যে ফজলুর রহমান সাহেবের বক্তব্য নিয়ে, তার ভাষা নিয়ে, তার বাচন ভঙ্গি নিয়ে, কিংবা তিনি যেইভাবে কথা বলেন, এটা নিয়ে আমারও ধরেন আপত্তি আছে, কিন্তু আপত্তি তো আমি আমার আপত্তি প্রকাশ করতে পারি, আমি তাকে সমালোচনা করতে পারি, কিন্তু যে ঘটনাগুলি ঘটানো হয়, যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া, যেটা তিনি বলছেন, তার বাড়িতে গিয়ে তার বাড়ির সামনে আসলে মব ক্রিয়েট করা, কিংবা আসলে তাকে গ্রেফতারের দাবি জানানো, সেই জিনিসগুলি করার তো একটা নির্দিষ্ট পদ্ধতি ছিল বাংলাদেশে। একটা যে কোনো স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আপনার দাবি দেওয়া জানানোর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে এইসব দাবি দেওয়া গ্রাহ্য করার জন্য এক ধরনের সিস্টেম একটা সমাজের মধ্যে থাকে। আমাদেরও ছিল, যত খারাপই হোক এক ধরনের একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। 5 তারিখের পর থেকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এইটা 5 তারিখ থেকে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, কিংবা ধরেন অগাস্ট মাস পুরোটা জুড়ে এটা হইতে পারে যে বাংলাদেশের স্থিতিশীলতা আনা সম্ভব ছিল না, তখন হয় না। কিন্তু এই সরকারের কিংবা এখানকার রাজনৈতিক দলগুলির কিংবা আমরা যারা আছি, তাদের সবাইকে সাথে নিয়ে এখানকার প্রশাসনের এবং সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এখানকার মানুষের আসলে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যাকে তাকে যখন তখন যেই সমস্ত ভাষা এখন প্রয়োগ করা হয়, রাজনীতির নামে যে ভাষা ব্যবহার করা হয়, এবং এই ভাষা যেইভাবে আসলে এক ধরনের হিংস্রতা তৈরি করে এবং সেইগুলি যে ধরনের নৃশংস পরিস্থিতির দিকে নিয়ে যায় মানুষকে, সেগুলির তো পরিণতি আমরা দেখছি মবকে ব্যবহার করে এখানে সোহাগকে খুন করার ভিতর দিয়ে। তো এই যে জিনিসগুলি বাংলাদেশে ঘটতে যাচ্ছে, এইগুলি নিয়ে সরকারের দিক থেকে কিংবা এখানকার যারা বুদ্ধিজীবী মহল কিংবা আমরা যারা রাজনীতি করি, আমাদের জায়গা থেকে আমি বলবো যে আমরা খুব রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স করতে ব্যর্থ হয়েছি, আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছি, আমরা সরকারকে বাধ্য করতে ব্যর্থ হয়েছি, এবং আমরা জনগণকে আসলে এইসব জিনিসকে দমন করার জন্য, এইসব মানে সমঝোতার ভিতর দিয়ে এইসব জিনিসকে কি বলা যায়, কমিয়ে আনার জন্য যে ধরনের ভূমিকা আমাদের পালন করা দরকার ছিল, আমাদের সরকার করে নাই, আমাদের বুদ্ধিজীবীরা করে নাই, আমরা করি নাই, কেউ করে নাই। বরং আমরা বরং এগুলিকে কেউ উস্কায় দিচ্ছি এবং কেউ এগুলির আসলে শিকার হয়েছি, কেউ কেউ এগুলিকে এখন পর্যন্ত মানে নীরব থেকে আসলে এক ধরনের প্রশ্রয় দিয়ে যাচ্ছে।
জি, আমার বিষয়টা হলো যে এই প্রসঙ্গে আমরা শেষের দিকে আরেকটি প্রসঙ্গে আমি প্রশ্ন করব আপনাকে। কিন্তু এখানে একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, সচেতন নিষ্ক্রিয়তা বলে একটা শব্দ উল্লেখ করেছেন। কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল থেকে বলা হয়েছে যে সরকারের দুর্বলতার জন্য মব হচ্ছে। আবার কেউ বলেছেন সরকারের প্রশ্রয় এবং সরকারের মদদে। এটা কিন্তু একেবারে সরাসরি অভিযোগ। এ ধরনেরও বলা হয়েছে। আপনি কোনটিকে সমর্থন করেন? বা আপনি কোনটা আমি হয় আমি আসলে যেটা বলে মনে বললাম যে আমি তো দুইটা জিনিসকে বললাম। আমি বললাম যে এখানে সরকারের ভেতরে থেকে সরকারের সাথে যুক্ত থাকা কিছু মানুষ এইসব ব্যাপারে যেই পরিমাণ ধরেন যেই ভাষা প্রয়োগ করেছে এদের সম্পর্কে, সেইটা এদেরকে আসলে উৎসাহিত করেছে। বাংলাদেশে মব করার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করেছে। তো সেইটা তো সরকারের দিক থেকে তাদেরকে, তাদের যারা এই সমস্ত ধরনের এটাকে প্রেশার গ্রুপ নামে চিহ্নিত করেছে, কিংবা যারা এইগুলিকে আসলে এক ধরনের আহ তাদের সম্পর্কে এক ধরনের কি বলে প্রশ্রয়ের ভূমিকা পালন করেছে, তাদের ব্যাপারে সরকারের তো কোনো কঠোর মনোভাব কিংবা সরকারের কোনো সমালোচনা আমরা দেখি নাই। আমি সেই বুঝতে জন্য পারছি আপনি প্রেস অবশ্যই সচিবের কথা বলছেন। তিনি তো সচেতন সরকারের নিশ্চয়তা, অংশই। প্রেস সচিব তো সরকারের অংশই, যিনি প্রেশার গ্রুপের কথা নিশ্চয় বলেছেন। নিশ্চয় নিশ্চয় আচ্ছা। তিনি তো ওই আমাদের বলতে আমাদের পারেন। জি, জি, জি। আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আমাদের দর্শকদের জানিয়ে রাখছি, আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজকে ঘটে যাওয়া একটি বড় ঘটনা, আব্দুল লতিফ সিদ্দিকী সহ যে কয়জনকে প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে আমরা দেখলাম দুপুরের পরে আরেকটি ঘোষণা আসলো, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ডাকসু নির্বাচনের প্রসঙ্গে যখন বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে এটাতে থাকবে। পরবর্তীতে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে অর্থাৎ ডাকসু এবং হল সংসদের দায়িত্ব পালনের বিশেষ বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই। এটি বলা হয়েছে আইএসপিআর থেকে। আর প্রধান রিটার্নিং কর্মকর্তা আবার বলেছেন পরবর্তীতে সন্ধ্যার দিকে যে নির্বাচনী নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে। এখন হাসনাত কাইয়ুম, আপনার কাছে আমার প্রশ্ন, ডাকসু নির্বাচন নিয়ে সবাই তাকিয়ে আছেন, এটি নিয়ে এই নিরাপত্তা বিষয়ে নিশ্চয়ই তাদের দুশ্চিন্তা রয়েছে, আমার বলতে হয় এভাবে। আলোচনা ছাড়াই সেনাবাহিনী ডিপ্লয় করার কথা তারা বলে দিলেন? এটা এটা এরকম হাস্যকর এবং একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে দেশটা পড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন, সেটা সম্পন্ন করার জন্য যদি সেনাবাহিনীর সহায়তা লাগে, তাইলে প্রথমত দুইটা পদ্ধতিগত ব্যাপার আছে। সেনাবাহিনী কে চাইতে পারে? সেনাবাহিনী কি ঢাকা বিশ্ববিদ্যালয় চাইতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী চাওয়ার মতো কোনো আসলে আইনগত অধিকার আছে? তারা কি তাদের চ্যান্সেলরের সাথে এটা নিয়ে কথা বলছে? চ্যান্সেলর এটাকে বলছে? এইগুলি ধরেন এই রকমের ন্যূনতম প্রশাসনিক কিংবা কাণ্ডজ্ঞান যাদের নাই, তাদের হাতে বিশ্ববিদ্যালয়গুলি পড়ছে, তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পড়ছে, এবং সম্পূর্ণ দলবাজি করে এই সমস্ত জিনিসগুলিতে আসলে তারা ঢুকছে। তাদের কোনো নাই প্রশাসনিক যোগ্যতা, নাই কোনো কাণ্ডজ্ঞান, নাই কোনো ধরনের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান কিংবা জ্ঞান। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচন পরিচালনা করতে পারবে না, ছাত্ররা এইরকম অবস্থায় আছে যে এটা নির্বাচন করার যোগ্যতা তাদের নাই, তারা পরস্পরকে আসলে নির্বাচনের মধ্যে পরস্পরকে আসলে কোনোভাবেই সহ্য করতে পারবে না, একটা ভ্রাতৃত্ব সুলভ একটা উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচন করতে পারবে না। সেইটা যদি হয় তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ছাত্র সংগঠনগুলির এবং স্বতন্ত্র কর্মীদের নিয়ে তাদের বসে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা নির্বাচন করার যোগ্য হয়ে ওঠে না। কিন্তু সেটা যারা বলেনি আসলে তারা। নিজেদের একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারবে না, সেনাবাহিনীর লাগবে, তাদের নির্বাচন করার অধিকার আসে কোত্থেকে? তারা জি, তো কোনোভাবে নির্বাচন করার অধিকারই নেই। যে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এখন আপনি যেটিকে বললেন যে কাণ্ডজ্ঞানহীন এরকম বলছেন, মানে প্রশ্নটা সেরকমই হয়ে দাঁড়াচ্ছে। এখন আপনি মনে করেন কিনা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটাকে, কেউ এরকমও মন্তব্য করেছেন আমি সোশ্যাল মিডিয়ায় বা কোনো গণমাধ্যমেও, যে এটি আসলে জাতীয় নির্বাচনের আগে একটা অ্যাসিড টেস্টের মতো, এটা একটা মানে একটা মিনি একটা দেখা যাচ্ছে, মানে
এখন একটা পর্যন্ত নির্বাচনের অংশ মনে হচ্ছে যে জাতীয় স্থানীয় নির্বাচনে গেলে যেরকম হয়, তো আদৌ কি সেই সুযোগ আপনি দেখছেন কিনা বা সেরকম মনে হচ্ছে কিনা আপনার কাছে? হচ্ছে আমাদের আসলে স্মৃতি, মানে স্মৃতিকাতরতা এবং স্মৃতিভ্রম থেকে এটা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল কখন? যখন সারা দেশে আসলে সাধারণ দেশের মানুষের কাছে বিশ্ববিদ্যালয় বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। জি, ডাকসুই ছিল ধরেন আসলে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানদের কণ্ঠস্বর, এবং তারাই আসলে গণতান্ত্রিক রাজনীতিটা বাংলাদেশে করছে। বিশেষত 48 থেকে যদি 71-72 পর্যন্ত ধরেন তাই, কিংবা ধরেন 90 ধরেন তাই, কিংবা এইবার এসে যদি ধরেন, এইবার এসে কি আসলে 24-এর গণঅভ্যুত্থানে কি ডাকসুর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকা থাকছে, নাকি এর চাইতে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এর চাইতে আসলে মাদ্রাসাগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এর চাইতে শ্রমিকরা, এর চাইতে সাধারণ মানুষেরা, যাত্রাবাড়ি, উত্তরা, এগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার মানে আপনি অতীতে যেটা আপনি মনে করতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশকে লিড করে, আপনি সেই স্মৃতি কাতরতায়, স্মৃতি ভ্রমের মধ্যে আছেন। প্রথমত এখনকার বাস্তবতা নাই, আপনি এটি বলছেন? প্রথমত মানে আমি এখনকার বাস্তবতা। আগের গুরুত্বের জায়গাটা এত বড় নয়, এটা আমি মনে করি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয়ত আমি মনে করি যে আমরা শেষের দিকে আরেকটি প্রসঙ্গে আমি যেতেই চাই আজকে, সেটি নির্বাচনের রোডম্যাপ বলে একটি বিষয় করা হয়েছে। সেটি আসলে আমি যতদূর বুঝতে পারছি যে তফসিল কবে ঘোষণা করা হবে সেইটিই বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে, যেটি আগে থেকেই অনুমোদিত ছিল। গুরুত্বপূর্ণ বিষয় যে 24টি বিষয়কে প্রাধান্য রেখে রোডম্যাপ ঘোষণা করেছে। তার মধ্যে যেমন বলতে হয় যে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, এগুলো তো আসলে রুটিন ওয়ার্ক, এগুলো তো নির্বাচনের আগে প্রতিবারই করা হয়। কিন্তু এর বাইরে আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, যে ধরনের মব একের পর এক চলছে, এবং নিরাপত্তার ক্ষেত্রে আর্মি আসবে না পুলিশ আসবে, আর্মির পারমিশন নেওয়া হবে কি হবে না, এইরকম ডাকসু নির্বাচন নিয়েই আমরা এক ধরনের দেখলাম যে সিদ্ধান্তহীনতা অথবা আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে বসে আছে এবং প্রেসকে জানাচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেখানে এসে দাঁড়িয়েছে, আপনি মনে করেন কিনা জাতীয় নির্বাচনে নিরাপত্তাটা স্বাভাবিক আপনি যেরকম রাজনৈতিক কর্মী হিসেবে যেরকম চান সেটার সম্ভাবনা আছে কিনা? না, এখন পর্যন্ত বাংলাদেশে আসলে নিরাপত্তার যে পরিস্থিতি, তাতে আসলে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন করার মতো কোন পরিবেশ এখন পর্যন্ত নাই। যদি খুব মিরাকল কিছু একটা ঘটে, এখানকার সমস্ত রাজনৈতিক দল যদি কালকে সকালবেলা সবাই ভালো হয়ে যায়, সেটা আরেকটা প্রশ্ন, এটা তো আন্দাজের মধ্যে আসে। কিন্তু যেটা আমি মনে করি যে নির্বাচন কমিশনের ধরেন নির্বাচনী পরিবেশ পরিস্থিতি তৈরি করার যেরকম একটা জিনিসকে প্রাধান্য দিয়ে চিন্তা করা দরকার, আপনি যেটা বলছেন এটার সাথে আমি একমত। আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে বলে আমি মনে করি, সেইটা হচ্ছে যে বাংলাদেশের এইবারের যে নির্বাচন, সেই নির্বাচন কি শুধুমাত্র জাতীয় সংসদের নির্বাচন? এইখানে এখন পর্যন্ত এটা ডিসাইড হয় নাই। অনেকে মনে করছেন যে এটা গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হতে পারে। আমাদের মতো দল, আমরা মনে করছি, কিংবা আমাদের সাথে আরো কিছু দল মনে করে যে বাংলাদেশের আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ, এই দুইটা নির্বাচন একসাথে হতে হবে। এবং সেইটার ব্যাপারে আসলে সিদ্ধান্ত আসার আগে, যেইটা আসলে ঐকমত্য কমিশন থেকে এই সিদ্ধান্ত বের হওয়ার কথা, সেইটার আগে তড়িঘড়ি করে এই রোডম্যাপ ঘোষণা করা হয়তো ধরেন তাদের একটা এক ধরনের কি বলা যায় যে একটা চাপ কমানোর চেষ্টা হইতে পারে। কিন্তু এইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটাই আসলে হয় নাই। তারা এখনো পর্যন্ত আগে যেইভাবে আসলে জাতীয় সংসদ নির্বাচনগুলি কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্টগুলি, নিয়মিত গভর্নমেন্টগুলি যেভাবে নির্বাচন করছে, তারা এখনো পর্যন্ত তাদের মাইন্ডসেটের মধ্যে সেই রকম একটা নির্বাচন আছে, এবং সেইটা নিয়ে তারা যদি প্রস্তুতি নেয়, তাহলে সেইটা এখানকার রাজনৈতিক আলোচনার মধ্যে যে মত পার্থক্যগুলি রয়ে গেছে, যেখান থেকে আসলে রাজনৈতিক দলগুলির একটা ঐকমত্যের জায়গায় আসতে হবে, সেটাকে তারা বিবেচনার মধ্যেই নেয় না। সেইটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা বড় রকমের ব্যর্থতা। আমরা একেবারে শেষ প্রান্তে একটি বিষয় যদি খুবই সংক্ষিপ্ত একটা উত্তর চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে এই নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচনের মাইন্ডসেট, সেটা তো 3 মাসের মধ্যে এর আগে নির্বাচনের আমরা অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি। এটা তো অনেক সময় নিল এবং ঐক্যমত্য কমিশনে হলো, এবং এটাতে তো বিএনপি অন্যতম আরেকটা রাজনৈতিক দল, তারা তো সরাসরি বাধা দিয়েছে। তারা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, এখন হচ্ছে ফেব্রুয়ারিতে। জি, আপনার প্রশ্নটা আমি বুঝি নাই। না, আপনি যেটা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে মাইন্ডসেট, সেটাতে তো আসলে 3 মাসের সময় দরকার ছিল। এখন তো তারা অলরেডি আমি সেটাই বললাম যে আসলে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তী সরকারের পার্থক্য এবং তাদের করণীয় সম্পর্কে আসলে নির্বাচন কমিশনের মগজের মধ্যে কোনো কিছু ঢুকে নাই।
তারা আসলে যে কোনো মানে সরকার যথেষ্ট সময় পেয়েছে কিনা মানে নির্বাচন করার জন্য এবং এই বিষয়গুলো পরিস্থিতি তৈরি করার জন্য, এটা আমার সবশেষ প্রশ্ন, যে তারা যথেষ্ট সময় পেয়েছে কিনা 1 বছর এবং আগামীতে আরো কয়েক মাস আছে, এই সময়টা নির্বাচন করা এবং নিরাপত্তার সমস্ত ব্যবস্থা প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় কিনা? এটা যথেষ্ট সময় ছিল, কিন্তু তারা সময়ের অপচয় করছে এবং সময়ের অপব্যবহার করছে। সেইটার কারণে অপব্যয়। অনেকগুলো জিনিসের মধ্যে আসলে সমস্যা তৈরি হয়েছে। তারা যদি সময়ের অপচয় না করতো এবং সময়কে কাজে লাগাইতো, তাহলে আজকে যে ধরনের সংকটগুলি আমরা দেখতে পাই, এই সংকটগুলি আসলে আমাদের সমাজে তৈরি হইতো। রাজনীতিতে আরো অনেক পজিটিভ ভাবে আমরা সবাই মিলে আরো অনেক ইতিবাচক ভূমিকা পালন করতে পারতাম। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ, কিংবা যারা শুনবেন। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আইনজীবী এবং তিনি একজন রাজনীতিবিদ। তার আলোচনা আমরা শুনছিলাম। আজকে বেশ কয়েকটি প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। এরকম রাজনৈতিক এবং অর্থনীতি বা অন্যান্য বিষয়েরও বিভিন্ন প্রসঙ্গে কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং বর্তমান সময়ের বিশ্লেষণ জানার জন্য আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।